আগে বলে নেই যে যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন দুইটা কিন্তু ভিন্ন টপিক, দুইটা কিন্তু এক করে ফেললে হবে না। যোজ্যতা ইলেকট্রন খুবই সিম্পল ছিল, যে কোনো একটা পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে যতগুলি ইলেকট্রন থাকবে ওই ইলেকট্রন নাম্বারটাই হবে ওই পরমাণুর কি যোজ্যতা ইলেকট্রন। কিন্তু যোজনী কনসেপ্টটা একটু ভিন্ন, ঠিক আছে? তো ওই যোজনী কনসেপ্টটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তার আগে একটু সংজ্ঞাটা পড়ে আসি, যে বলছে যৌগ গঠনের সময় একটি মৌলের অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা বা ক্যাপাবিলিটি সেটাকে আমরা বলি যোজনী। মানে কোনো একটা যৌগ গঠন করতে যাবে একটা মৌল আরেকটা মৌলের সাথে সে যুক্ত হবে, এই যে যুক্ত হওয়ার যে ক্ষমতা সেটাকে আমরা বলি যোজনী। হয়তো বা এই সংজ্ঞা দ্বারা অনেকে আমরা একটু কনফিউজ হয়ে যেতে পারি বা অনেকে বিষয়টা পুরোপুরি ক্লিয়ার নাও হতে পারে। তো এর কারণে ভাইয়া একদম সহজ ভাষায় তোমাদের জিনিসগুলো বুঝিয়ে দিব, যে মনে রাখতে হবে যে যোজনী মানে হচ্ছে হাত। যোজনী মানে কি? হাত। এটা জাস্ট একটু মাথায় রাখবা। হাত বা পাওয়ার বা বন্ড বা বন্ধন, ঠিক আছে? এই চারটা ওয়ার্ড একটু মাথায় রাখবা। যোজনী মানে কি? হাত বা বন্ড বা বন্ধন বা পাওয়ার। ওকে, তো তার আগে এখানে বলে দিছে যে বন্ধন বা বন্ড হচ্ছে আবার তিন প্রকার, মনে রাখবা। সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড। সিঙ্গেল বন্ডে ইলেকট্রন শেয়ার হয় দুইটা, ডাবল বন্ডে হয় চারটা, ট্রিপল বন্ডে হয় ছয়টা। তো মানে যে কোনো একটা বন্ডে হায়েস্ট বা সর্বোচ্চ ইলেকট্রন শেয়ার হয় দুইটা, যেটা একটা আসে এক মৌল থেকে আরেকটা আসে আরেক মৌল থেকে। যখন ডাবল বন্ড দেখতে পারবা ওইখানে ইলেকট্রন শেয়ার হবে টোটাল কয়টা? চারটা। কারণ একটা বন্ডে যদি দুইটা ইলেকট্রন শেয়ার হয়, দুইটা বন্ডে হবে টোটাল কয়টা? চারটা। তিনটা বন্ডে হবে কত? টোটাল ছয়টা। তো এখানে চারটা হইলে দুইটা আসবে এক মৌল থেকে, বাকি দুইটা আসবে আরেক মৌল থেকে। এখানেও সেম, তিনটা মৌল আসবে এক মৌল থেকে, তিনটা ইলেকট্রন আসবে এক মৌল থেকে, বাকি তিনটা ইলেকট্রন আসবে আরেকটা মৌল থেকে। এখন ভাইয়া একটা জিনিস একটু বুঝো, তো এই হাত বা বন্ধন এটা আমরা কোথায় দেখছি? যখন তুমি হচ্ছে কোন একটা যৌগের যখন স্ট্রাকচার দেখবা বা গঠন দেখবা, তখনই বুঝতে পারবা যে হাতটা কোথা থেকে আসে। তার আগে আমরা একটু যোজনী ব্যাপারটা ভালো করে ক্লিয়ার হয়ে নিই। যে সাপোজ আমি তোমাকে বললাম যে সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে? সাপোজ আমি তোমাকে বললাম সোডিয়াম ক্লোরাইড। এই যৌগ গঠন করতে যে তোমার সোডিয়াম ক্লোরিনের সাথে যুক্ত হলো, তো এখানে সোডিয়ামের যোজনী কত, ক্লোরিনের যোজনী কত, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখো যে সোডিয়াম যার যোজনী হচ্ছে 1, ক্লোরিন যার যোজনী হচ্ছে 1। সোডিয়াম এবং ক্লোরিন যখন যুক্ত হবে তাদের সাথে ইলেকট্রন আদান প্রদান হচ্ছে এখানে। তো দেখো, সোডিয়ামের যোজনী 1 মানে তার পাওয়ার হচ্ছে 1, ক্লোরিনের যোজনী 1 মানে তার পাওয়ার হচ্ছে 1। তাহলে দেখো, সোডিয়াম ক্লোরাইড যখন গঠিত হচ্ছে, যেই দুইটা মৌল নিয়ে আমরা কাজ করছি তাদের যোজনী ইকুয়াল হয়েছে না? সোডিয়ামের যোজনী 1, ক্লোরিনের যোজনীও 1, রাইট? এখন তোমাকে যদি আমি বলি সাপোজ সোডিয়াম আর অক্সিজেন এই দুইটার মধ্যে একটা যৌগ গঠন করো, এই যৌগ গঠনে কার যোজনী কত? তুমি বলতে পারো যে ভাইয়া সোডিয়ামের যোজনী তো 1, অক্সিজেনের যোজনী কত? এটা আমরা সামনে পড়বো, একটু পরে পড়বো। যদি আমি এখানে লিখে দিয়েছি অক্সিজেনের যোজনী হচ্ছে তোমার 2, অক্সিজেনের যোজনী কত ভাইয়া? 2। এখন সোডিয়ামের যোজনী তো 1, অক্সিজেনের যোজনী তো 2। সোডিয়াম আর অক্সিজেন মিলে কিভাবে যৌগ গঠন করবে? এটা হচ্ছে ভালো পয়েন্ট। দেখো, সোডিয়ামের যোজনী তো 1, অক্সিজেনের যোজনী হচ্ছে 2। তো একটা জিনিস খেয়াল করো, যখন সোডিয়াম আর অক্সিজেন এই দুইটা মিলে যখন সোডিয়াম অক্সাইড গঠন করবে, সোডিয়াম অক্সাইড যৌগটা যদি আমি গঠন করতে চাই বা তৈরি করতে চাই, তাহলে কি করতে হবে? অক্সিজেনের যোজনী আমরা জানি 2, সোডিয়ামের যোজনী হচ্ছে 1। তো মিললো? আমি তো ভাই বলে দিছি যে যখন যৌগ গঠন করবা যোজনীগুলা যেভাবে হোক সেম হতে হবে, সেম লেভেলে হতে হবে, আদারওয়াইজ যৌগটা পারফেক্টলি গঠন হবে না। তো এখন অক্সিজেনের যোজনী 2, সোডিয়ামের যোজনী 1, মিললো এটা? না। তো মিলানোর জন্য কি করতে হবে? তুমি এইখানে 2 দিয়ে দিবা, দিলে কি হইলো? একটা সোডিয়ামের যোজনী 1, দুইটা সোডিয়ামের যোজনী কত হইলো? 2, আর অক্সিজেনের যোজনী কত? 2। তাহলে এই যে দেখো, সোডিয়াম অক্সাইড কিন্তু এখন তৈরি হয়ে গেছে। এখন কিন্তু ইকুয়াল হয়ে গেছে, যে এইখানে সোডিয়ামের টোটাল যোজনী হচ্ছে 2, এখানে অক্সিজেনের যোজনী টোটাল হচ্ছে 2। তাহলে এরা কিন্তু সোডিয়াম অক্সাইড তৈরি হয়ে গেছে। আরেকটা জিনিসকে খেয়াল করছো, যে যখন একটা যৌগ গঠিত হয় তখন একজনের যোজনী আরেকজনের নিচে চলে যায়। যখন একটা যৌগ গঠিত হয় একজনের যোজনী আরেকজনের নিচে চলে যায়। লাইক দেখো, অক্সিজেনের যোজনী 2, দুইটা চলে গেছে সোডিয়ামের কাছে। সোডিয়ামের যোজনী হচ্ছে কত বলো তো? 1, 1টা চলে গেছে অক্সিজেনের নিচে। তো অক্সিজেনের নিচে 1 লেখা না লেখা একই কথা, ফলে সোডিয়াম অক্সাইডটা তৈরি হয়ে গেছে। এখন একটা জিনিস একটু ভাবো, যে ভাইয়া
সাপোজ আমি অ্যালুমিনিয়ামের সাথে অক্সিজেনের একটা যৌগ গঠন করতে চাই। দেখো অ্যালুমিনিয়াম আর অক্সিজেন, এই যে আমি লিখি অ্যালুমিনিয়াম অক্সিজেন, এই যৌগটা গঠন করতে চাই, কীভাবে হবে? তার আগে তোমাকে যোজনী জানতে হবে বা তার পাওয়ারটা জানতে হবে, যে অক্সিজেনের পাওয়ার কত 2 বা যোজনী কত 2 বা তার হাত কয়টা 2টা। অ্যালুমিনিয়ামের যোজনী কত 3, মানে তার হাত 3টা বা তার পাওয়ার হচ্ছে 3। এরা দুজন মিলে আমরা জানি আয়নিক বন্ধন গঠন করবে বা আয়নিক যৌগ গঠন করবে। কিভাবে করবে দেখো, এখানে আমরা একটা ট্রিক শিখে গেলাম না, যে যার যোজনী সেটা আরেকটা মৌলের নিচে চলে যাবে, রাইট? অক্সিজেনের যোজনী 2, সোডিয়ামের নিচে চলে এসে, সোডিয়ামের যোজনী 1 এখানে নিচে চলে এসে, এখানেও ব্যাপারটা এমন হবে। অক্সিজেনের যোজনী কত 2, এখানে 2 চলে যাবে। অ্যালুমিনিয়ামের যোজনী কত 3, এখানে 3 চলে আসবে, ফলে তোমার অ্যালুমিনিয়াম অক্সাইডটা কিন্তু তৈরি হয়ে গেল। দেখছো, অ্যালুমিনিয়াম অক্সাইডটা কিন্তু তৈরি হয়ে গেল। নর্মালি তুমি যদি অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করতে চাও, তোমার একটু হিমশিম খেতে হবে। কিভাবে দেখো, তুমি ভাবতে হবে যে অ্যালুমিনিয়ামের যোজনী তো 3, অক্সিজেনের যোজনী তো কত ভাইয়া 2, তো 3 আর 2 মিলল না, তো কী করতে হবে? যে অ্যালুমিনিয়াম 2টা নিলে 3 দোকানে 6, টোটাল যোজনী কত হয় 3 দোকানে 6টা। অক্সিজেন যদি 3টা নেই, অক্সিজেনের তো 1টার 2, তাহলে 3টার হবে 6, 3 দোকানে 6। এভাবেও তুমি মিলাতে পারো, বাট এটা হচ্ছে একটা সহজভাবে ট্রিক, যে তুমি সহজেই যোজনী বের করে ফেলতে পারবা। এইভাবে সহজেই তুমি যৌগটা গঠন করতে পারবা যদি যোজনী জানো, যে যার যোজনী তারটা অন্য আরেকটা মৌলের নিচে চলে যাবে, আর ওই মৌলের যোজনীটা আসবে আরেকটা মৌলের থেকে। যেমন এখানে দেখতে পাচ্ছ অ্যালুমিনিয়ামের যোজনী চলে গেছে অক্সিজেনের নিচে, অক্সিজেনের যোজনীর 2 চলে গেছে অ্যালুমিনিয়ামের নিচে। ওকে, আরেকটা এক্সাম্পল দেখি। সাপোজ আমি দেখতে চাচ্ছি কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কোন যৌগটা গঠিত হয়। কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে আমি একটা যৌগ গঠন করতে যাচ্ছি। এখন কীভাবে যৌগটা গঠন করতে পারি বা হতে পারে একটু খেয়াল করো। তার আগে যোজনীগুলো আমাকে জানতে হবে। যোজনী মানে কি? পাওয়ার, রাইট? যোজনী মানে কি? পাওয়ার। তো কার্বনের যোজনী কত বলো তো? 4। আমরা একটু পরে পড়বো কার্বনের যোজনী 2টা হয়, বেসিক্যালি 2 আর 4, বাট এখন আমরা 4টাকে নিব। যোজনী কার্বনেরটায় কত নিব? 4। আর হাইড্রোজেনের যোজনী কত? 1। এখন একটা চিন্তা করো, যে কার্বন আর হাইড্রোজেন যখন যৌগ গঠন করবে, হাইড্রোজেনের তো 1, কার্বনের তো 4, মিললো? বললাম কি যোজনী ইকুয়াল করাইতে হবে যেমনে হোক। তো তুমি একটা কাজ করো, কার্বনের যোজনীটা আমরা এখানে তো ট্রিকটা শিখে গেলাম, যার যোজনী সেটা অন্য মৌলের নিচে চলে যাবে। যে কার্বনের যোজনী 4, হাইড্রোজেনের নিচে চলে গেল, হাইড্রোজেনের যোজনী 1, কার্বনের নিচে গেল, ফলে CH4 মিথেন কিন্তু তৈরি হয়ে গেল। আর ওটা খুব ইন্টারেস্টিং না? তো এর জন্য যোজনীগুলো আমাকে মনে রাখতে হবে ভাইয়া, যোজনীগুলো মনে রাখতে হবে। তো যোজনী মনে রাখার আমি একটা টেকনিক দেখাই দিছি, দেখো নিচে, যে গ্রুপ অনুযায়ী আমি যোজনীগুলোকে ভাগ করতে পারি। যেমন গ্রুপ 1-এর যে মৌলগুলা, অর্থাৎ খাদ্যধাতু, যেমন লিথিয়াম, হাইড্রোজেন, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো যোজনী সবসময় ফিক্সড 1 থাকে, মাথায় রাখবা। গ্রুপ 1-এর যোজনী কত? 1। গ্রুপ 2-এর যোজনীগুলো ফিক্সড থাকে কত? 2। যেমন বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলো যোজনী হবে কি? 2। গ্রুপ 13-র যোজনী কত হবে? 3, এটাও ফিক্স। যেমন বোরন, তারপরে হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম, এগুলো যোজনী কত হবে? 3 সবসময়। এখন বলতে পারো ভাই গ্রুপ 3 থেকে 12 কই গেল? গ্রুপ 3 থেকে 12 কই গেল? গ্রুপ 3 থেকে যে 12 মৌলগুলো আছে, এগুলো হচ্ছে পরিবর্তনশীল যোজনী দেয়, পাশাপাশি ওইখানে যে যোজনীগুলো আছে, যেমন হচ্ছে স্ক্যান্ডিয়াম, তারপরে হচ্ছে তোমার আয়রন, তারপরে হচ্ছে কপার, তারপরে হচ্ছে ভাই নিকেল, এগুলোরও যোজনী আছে। বাট সবগুলো হচ্ছে আমাদের মনে রাখার প্রয়োজন নাই, আর এগুলো হচ্ছে ফিক্স কোনো যোজনী থাকে না। ইউজুয়ালি ফিক্স কোনো যোজনী থাকে না, তাই ওইটা আমার কোনো মনে রাখার টেকনিক আসলে আমরা বলতে পারবো না। কারণ হচ্ছে যে দেখবা যে ফেরাম বা আয়রনের যোজনী একসময় হচ্ছে 2, একসময় হচ্ছে 3, ঠিক আছে? এগুলো পরিবর্তন হয় যোজনী প্রতিনিয়ত, তাই এদেরকে আমরা ফিক্স করতে পারবো না। তাই 3 থেকে 12 গ্রুপটা অবস্থান্তর মৌল বা ডি ব্লকের যে গ্রুপটা, ওইটাকে আমরা বাদ দিয়ে দিছি, বাট আপাতত স্কিপ। ওকে, যদিও তোমাদের ওইটা অতটা বেশি লাগবে না, লাগবে হচ্ছে এখান থেকেই। ওকে, এই জন্য ভাই এটা দেখাই দিয়েছি যে গ্রুপ 13-র যোজনী কত হবে? 3। যেমন বোরনের যোজনী হয় 3, অ্যালুমিনিয়ামের যোজনী হবে 3। গ্রুপ 14-তে যে মৌলগুলো আছে, এগুলো যোজনী হবে 4। অর্থাৎ ওখানে কারা কারা আছে? কার্বন আছে, সিলিকন আছে, তাদের যোজনী হবে 4। কার্বনের যোজনী সবসময় ম্যাক্সিমাম টাইমে 4 থাকে, বাট কার্বনের যোজনী মাঝে মাঝে 2ও হয়ে থাকে, ওটা আমরা দেখবো এখানে একটু পরে দেখবো। বাট নর্মালি গ্রুপ 14-এর যে মৌলগুলো, যেমন কার্বন, সিলিকন, এদের যোজনী কত হয়ে থাকে? 4 হয়ে থাকে। গ্রুপ 15-র মৌলগুলো যোজনী কত হয়ে থাকে? 3। গ্রুপ 15-তে কারা কারা আছে? যেমন ফসফরাস আছে, নাইট্রোজেন আছে, তাদের যোজনী ইউজুয়ালি দেখা যায় 3, বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তাদের 5ও হয়ে থাকে। যেমন নাইট্রোজেনে দেখবা 3 তো থাকেই,
ফসফরাসেরও 3 তো থাকে, কিন্তু 5ও দেখা যায়, ফসফরাসের 5 দেখা যায় যোজনী মাঝে মাঝে, নাইট্রোজেনের মাঝে মাঝে 5 দেখা যায়। এটা আমরা দেখবো, পরিবর্তনশীল যোজনী নিয়ে আলোচনা করব। এরপর হচ্ছে গ্রুপ 16, যেমন অক্সিজেন, তারপরে সালফার, এদের যোজনী হয়ে থাকে ম্যাক্সিমাম টাইমে 2, নর্মালি বা ম্যাক্সিমাম টাইমে হচ্ছে 2 দেখা যায়। অক্সিজেনের যোজনী 2, সালফারের যোজনীও 2। সালফারের পরিবর্তনশীল যোজনী আছে, এটা আমরা সামনে পড়বো। পাশাপাশি এরপরে ফ্লোরিন, যাদের যোজনী সবসময় ফিক্স থাকে 1 হয়, যেমন হচ্ছে গ্রুপ 17 আর কি। গ্রুপ 17 মূল্যগুলো কারা কারা? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের যোজনী কত হয়ে থাকে ভাইয়া? 1। আর গ্রুপ 18, যেগুলো হচ্ছে নিষ্ক্রিয় মৌল, যারা বিক্রিয়া নর্মালি গঠন করে না, বিক্রিয়া অংশগ্রহণ করে না বা যৌগ গঠন করে না নর্মালি, তো তাদের ক্ষেত্রে যোজনী কত দেখবো? 0। এখন তুমি যদি এই যে টেকনিকটা যেটা আমি দেখাই দিলাম, এটা যদি চোখ দিয়ে একটু ভালো করে দেখো, একটা মিল পাবা। কোন মিলটা দেখো তো? তুমি দেখবা যেখানে না সুন্দর একটা সিকোয়েন্স আছে, লাইক দেখো 1 2 3 4 3 2 1, মানে এখান থেকে আগাবা 1 2 3 4 3 2 1, আর লাস্টেরটা তো 0, এটা মনে থাকবে আজীবন। বাট এইটা একটু দেখো, গ্রুপ 1 থেকে 17 পর্যন্ত, মাঝখানে 3 থেকে 12 বাদ, তো গ্রুপ 1 2 13 14 15 16 17, এদের একটা মনে রাখার টেকনিক কি? 1 2 3 4 3 2 1, মানে 1 থেকে 4 যাবা, আবার 4 থেকে রিভার্স যাবা, 1 2 3 4 সামনে গেলাম, তারপর 4 থেকে আবার রিভার্স, 4-এর পর কি 3 2 1 রিভার্সে। ওকে, এটা দিয়ে মনে রাখতে পারো। ওকে, এটা হচ্ছে যোজনী মনে রাখার একটা টেকনিক। তো যেখানে ছিলাম, যোজনীতে ছিলাম, আর একটু আলোচনা করি, বিস্তারিত একটু আলোচনা করি। তো এই যে দেখো, আমরা হচ্ছে যোজনী দিয়ে কিভাবে যৌগ গঠন করে সেটা কিন্তু আমরা দেখে গেলাম। যেমন এখানে সোডিয়াম অক্সাইড দেখলাম, অ্যালুমিনিয়াম অক্সাইড দেখলাম, মিথেন দেখলাম। আরেকটা দেখি, সাপোজ ম্যাগনেসিয়াম আর অক্সিজেন, তারা যৌগ গঠন করতে চায়, ম্যাগনেসিয়াম আর অক্সিজেন। তার আগে জানতে হবে যে তাদের যোজনী কত। ম্যাগনেসিয়াম গ্রুপ 2-এর, তো তার যোজনী কত হবে? 2। অক্সিজেন গ্রুপ 16, তার যোজনী হবে কত? 2। তাহলে এরও 2 এরও 2, তো এখানে আগে পিছে 1 2 লাগানোর কোনো প্রয়োজন আছে না, তো এখানে শুধু ম্যাগনেসিয়াম অক্সাইড ডিরেক্ট হয়ে যাবে, অর্থাৎ এইটাই একটা যৌগ। বুঝতে পারছি? এটাই হচ্ছে একটা যৌগ। এখানে আগে পিছিয়ে কিছু অ্যাটাচ করার কিছু নাই। যখন হচ্ছে দেখবো একটা আরেকটা যোজনী এক হচ্ছে না, তখন আমরা ওই যে যোজনী অ্যাটাচ করবো আর কি। যেমন দেখতে পাচ্ছি যে সোডিয়াম আর অক্সাইড, সোডিয়ামের যোজনী 1, অক্সিজেনের যোজনী কত? 2। তখন আমরা কি করছি, যার যোজনী তারটা নিচে দিছি, তারটা আরেকটা মৌলের নিচে দিছি, যেমন অক্সিজেনের যোজনী 2, সোডিয়ামের নিচে দিছি, সোডিয়ামের যোজনী 1, এটা নিচে দিছি। সিমিলারলি এখানে অ্যালুমিনিয়াম আর অক্সিজেনের যোজনী কিন্তু মিলে নাই, তো যার কারণে একটা আরেকটা নিচে দেওয়া হয়েছে। বাট এখানে যখন যোজনী মিলে যাবে তখন আমরা নর্মালি লিখতে পারবো এইভাবে। ওকে, এখন আর একটা উদাহরণ দেখি। সাপোজ হচ্ছে আমার পানি, H2O দেখতে চাচ্ছি, পানি। তো এইটা আচ্ছা, পানি হচ্ছে H2O, দেখো হাইড্রোজেনের যোজনী কত? গ্রুপ 1-এ যেহেতু, তার যোজনী হবে 1, অক্সিজেনের যোজনী কত? 2। তো 1 আর 2 এক হয়েছে না? এক কিন্তু হয় না, হাইড্রোজেনে 1, অক্সিজেনের 2, তো পার্থক্য এখানে দেখা গেছে, একের পার্থক্য। এটাকে কিভাবে আমরা পূরণ করব? ওই যে যার যোজনী, সেই যোজনীটা আরেকজন মৌলের নিচে চলে যাবে। যেমন অক্সিজেনের যোজনী 2, সেটা গেছে তার নিচে, হাইড্রোজেনের যোজনী 1, এটা চলে গেছে অক্সিজেনের নিচে, ফলে কিন্তু H2O পানিটা গঠন হয়েছে। স্ট্রাকচারটা একটু দেখাই, দেখো পানির স্ট্রাকচার যখন দেখবা, স্ট্রাকচার মানে কি? এটা দেখতে কেমন পানির অণুগুলা, এই যে এটা। তো আমরা এখানে একটু আগে বলছি না যে সিঙ্গেল বন্ড নিয়ে আলোচনা করলাম, সিঙ্গেল, ডাবল বন্ড, ট্রিপল বন্ড। অক্সিজেনের যোজনী কত? 2। অক্সিজেনের যোজনী কত ভাইয়া? 2। অক্সিজেনের যোজনী 2 মানে তার হাত থাকবে 2টা, শেষ কথা। যেমন অক্সিজেনের হাত কটা দেখতে পাচ্ছে? 1 2টা। তো সে যার সাথে বিক্রিয়া গঠন করবে বা যার সাথে যৌগ গঠন করবে, সেটার উপর ডিপেন্ড করে স্ট্রাকচারটা কেমন হবে। সেটা কি সিঙ্গেল বন্ডে হবে নাকি ডাবল বন্ডে হবে? যেমন এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেন হাইড্রোজেনের সাথে যৌগ গঠন করতেছে। যেহেতু অক্সিজেন হাইড্রোজেনের সাথে যৌগ গঠন করতেছে, আর হাইড্রোজেনের যোজনী কত? 1, হাইড্রোজেনের যোজনী কত? 1। তো অক্সিজেন তো ডাবল বন্ড দিয়ে হাইড্রোজেনকে ধরতে পারবে না। অক্সিজেন যদি হাইড্রোজেনকে ধরতে হয়, একটা বন্ড দিয়ে ধরতে পারবে বা সিঙ্গেল বন্ড দিয়ে ধরতে হবে। কেন? কারণ হাইড্রোজেনের যোজনী 1, হাইড্রোজেনের যোজনী 1 মানে কি? তার হাত একটা। অক্সিজেনের যোজনী 2 মানে কি? তার হাত 2টা। দেখো অক্সিজেনের যোজনী 2 মানে কি? তার হাত 2টা। তো অক্সিজেন 2 হাত দিয়ে 2টা হাইড্রোজেনকে কিন্তু ধরে রাখছে। খেয়াল করছো? 2 হাত দিয়ে 2টা হাইড্রোজেনকে ধরে রাখছে। এতে তুমি বুঝতে পারলা অক্সিজেনের যেহেতু যোজনী 2, তার মানে হাত 2টা, এই যে 2টা হাত। হাইড্রোজেনের যেহেতু যোজনী 1, তার হাত একটা, এই যে হাইড্রোজেনের হাত কিন্তু একটা। এই হাইড্রোজেনের একটা হাত, এই হাইড্রোজেনের একটা হাত। এখন আরও দেখাই আমি ভাইয়া। সাপোজ তোমাকে বললাম এটা NH3, অ্যামোনিয়া, ঠিক আছে? এটা কি? NH3। নাইট্রোজেনের যোজনী কত? 3। নাইট্রোজেনের যোজনী 3। তো নাইট্রোজেন যখন হাইড্রোজেনের সাথে যৌগ গঠন করবে, তো নাইট্রোজেনের তো হাত 3টা,
হাত তিনটা মানে কি, তার যোজনী তিন, যোজনী তিন মানেই তার হচ্ছে হাত কয়টা, তিনটা থাকবে। তাহলে এই নাইট্রোজেন যখন হাইড্রোজেনের সাথে যুক্ত হবে, তিন হাত দিয়ে তিনটা হাইড্রোজেনকে ধরে রাখবে, এই যে 1 2 3টা হাত। তো এই যে হাইড্রোজেনগুলোকে ধরে রাখছে, তাহলে বলতে পারি নাইট্রোজেনের যোজনী তিন, মানে তার বন্ড তিনটা। তো এই যে প্রতিটা বন্ডে ইলেকট্রন শেয়ার হয় দুইটা করে, একটা আসে এক হাইড্রোজেন থেকে, আরেকটা আসে নাইট্রোজেন থেকে। এখানেও একটা আসবে এই হাইড্রোজেন থেকে, আরেকটা আসবে এই নাইট্রোজেন থেকে। এখানেও সেম, দুইটা যে ইলেকট্রন শেয়ার হবে, একটা আসবে হাইড্রোজেন থেকে, আরেকটা আসবে নাইট্রোজেন থেকে। মানে এই জিনিসগুলো এইভাবে দিতে পারো আর কি। দেখো অক্সিজেনটা যদি দেখায়, এই যে এরকম একটা আসবে এই অক্সিজেন থেকে, আরেকটা আসবে হাইড্রোজেন থেকে। ওকে, আমরা আরেকটু দেখি ভাইয়া, লাইক সিম্পল আমরা একটু এখানে চিন্তা করি যে সাপোজ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচার, ঠিক আছে। কার্বনের যোজনী কত, কার্বনের যোজনী কত বলো তো, 4 না? তো 4 মানে কি, কার্বনের হাত থাকবে 4টা, কার্বনের হাত থাকবে কয়টা, 4টা। তো কার্বন যখন অক্সিজেনের সাথে গঠন করবে যৌগ, তখন যেহেতু কার্বন, অক্সিজেন কয়টা, 2টা। এই যে আমরা একটু যৌগটা আগে গঠন করি, ধরো কার্বন আর এখানে অক্সিজেন। তো কার্বনের যোজনী নিতে চাচ্ছে হচ্ছে সাপোজ 4, অক্সিজেনের যোজনী কত, 2। তো এখন তুমি একটা জিনিস ভাবতে পারো যে ভাইয়া এইটা 4 এটা 2 আপনি ধরলেন, কার্বনের যোজনী 2ও হয়ে থাকে, ঠিক আছে, ওইখানে আমরা পরে যাব। নর্মালি মনে রাখো যে কার্বনের যোজনী হয়ে থাকে 4। তো কার্বনের যোজনী এখানে 4, অক্সিজেনের যোজনী কত, 2। তো ভাইয়া এটা 4 এটা 2 মিলতেছে না, তো তো তখন কি করবে, একজনের যোজনী আরেকজনের নিচে লিখে দিব, অর্থাৎ 4টা এখানে লিখে দিব, আর অক্সিজেনের যোজনী 2 এটা লিখে দিব। তো দেখো এইভাবে লেখার কোনো, এইভাবে যখন আমরা লিখবো ব্যাপারটা, তখন এভাবে লেখাটা প্রয়োজন হবে না। কেন বলো তো, তুমি চাইলে এখানে যে C2O4 দেখতে পাচ্ছ না, তুমি উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে দিতে পারো। 2 দ্বারা যদি ভাগ করো তাহলে কি হবে, CO2 হবে না, দেখো তো 2 দ্বারা ভাগ করলে এই 2টা চলে যাবে, 1 হয়ে যাবে, আর এই 4টা ভাগ হলে 2 হয়ে যাবে, ফলে আমার এই যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হবে। যখন তুমি দেখবা এই টাইপের কেস, মানে এই টাইপের কেস যখন দেখবা যে এখানে 4 এখানে 2 এইভাবে চলে আসতেছে, তখন কি করবা, সর্বনিম্ন সংখ্যাটা দ্বারা ভাগ করে দিবা। এই যে 2 আর 4 এখানে সর্বনিম্ন সংখ্যাটা কত, 2 না? তো তুমি 2 দ্বারা ভাগ করে দিবা, ফলে তুমি আসল যে যৌগটা সেটা পেয়ে যাবা। আসল যৌগটা কি, কার্বন ডাইঅক্সাইড, তো সেটা তুমি পেয়ে গেলা। ওকে, তো আশা করি আমরা এটা বুঝতে পারছি। কিন্তু তোমার একটা কোশ্চেন আসতে পারে, ভাই এখানে 2 আর 3 এখানে কি কোনো দ্বারা ভাগ যায় না? তুমি বলো এখানে কি ভাগ যাবে না, এখানে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা তো ভাগ যাচ্ছে না, এখানে 2 এখানে 3, কোনোটা তো এখানে কমন আসে না। এখানে 2 কমন ছিল তাই আমরা 2 দ্বারা ভাগ করছি, এখানে কোনো কিছু কমন যায় না তাই আমরা ভাগ করতে পারি নাই। ওকে, আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচার এমন, কার্বনের হাত কয়টা ভাইয়া, 4টা। 4 হাত দিয়ে অক্সিজেনকে ধরতে হবে, 4টা হাত দিয়ে অক্সিজেনকে কি করতে হবে, ধরতে হবে। কিভাবে ধরবে, কথা হচ্ছে এটা, কার্বন 4 হাত দিয়ে কিভাবে অক্সিজেনকে ধরবে, আর অক্সিজেনের তো হাত কয়টা, 2টা না? তো অক্সিজেন 2 হাত দিয়ে এই কার্বনকে ধরবে, আরেকটা অক্সিজেন 2 হাত দিয়ে এই কার্বনটাকে ধরে রাখবে। ফলে কি হলো, দেখো কার্বনের 4টা হাত কিন্তু ফিল আপ হয়ে গেছে। খেয়াল করছো যে কার্বনের যে আমরা 4টা হাত জানি, 4টা হাত কিন্তু এখানে ফিল আপ হয়ে গেছে। 2 হাত দিয়ে এই অক্সিজেনকে ধরছে, এই 2 হাত দিয়ে এই অক্সিজেনকে ধরছে, ফলে তার যোজনী এখানে 4 দেখতে পাচ্ছি, মানে তার হাত 4টা। অক্সিজেনের যোজনী 2 আমরা জানি, তো এখানে 2 দেখতে পাচ্ছি, এই অক্সিজেনেরও 2, এই অক্সিজেনেরও 2। ওকে, তো এইভাবে বেসিক্যালি স্ট্রাকচারটা এখানে দেখতে পাই। তো যোজনী মানে হচ্ছে, তুমি যখন স্ট্রাকচার দেখবা তখন দেখবা যে যোজনী মানে এখানে হাত বোঝাচ্ছে, হাত দিয়ে ধরে আছে এই অবস্থা। যোজনী যখন দেখবা তখন দেখবা যে হাত বোঝায়, হাত দিয়ে ধরে রাখছে অন্যান্য মৌলগুলাকে। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের বেসিক্যালি যোজনী নিয়ে আলোচনা। আমরা আরেকটা উদাহরণ কিন্তু চাইলে দেখতেই পারি। তো চলো আমরা আরেকটা উদাহরণ দেখি। সাপোজ আমরা হচ্ছে একটা কি দেখা যায়, আমরা ধরো হচ্ছে একটা স্পেশাল টাইপের যৌগ দেখি, যেমন হচ্ছে তোমাদের একদম পরিচিত একটা যৌগ। সাপোজ আমরা এখানে দেখতে পাচ্ছি H2S, হাইড্রোজেন সালফাইড, এই যৌগটার স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এখানে দেখো সালফার কি, গ্রুপ 16, গ্রুপ 16 এর মৌলগুলো যোজনী নর্মালি কী হয়ে থাকে, 2 হয়ে থাকে। তো সালফারের যোজনী 2, তাই না? হাইড্রোজেন যোজনী কত, 1। তো এখানে 1 আর এখানে 2, 1 আর 2 মিলছে, এক হয়েছে, এক হয় নাই। তো এক যখন হবে না তখন কি করব, একজনের যোজনী আরেকজনের মৌলের নিচে লিখে দেবো। যেমন সালফারের যোজনী 2, হাইড্রোজেনের নিচে লিখে দিলাম, হাইড্রোজেনের যোজনী 1 এখানে লিখে দিলাম। স্ট্রাকচারটা কেমন দেখো, স্ট্রাকচারটা এরকম হবে, লাইক সালফার এখানে থাকবে, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। তো সালফারের হাত কয়টা, 2টা না? তো এই যে 2 হাতে 2টা হাইড্রোজেনকে ধরে রাখছে। 2 হাত, সালফারের হাত 2টা কেমনে মনে রাখলাম, যে যোজনী, যোজনী মানেই তো হাত, যোজনী মানেই তো হাত, রাইট?
তো সালফার হচ্ছে 2 হাত দিয়ে 2টা হাইড্রোজেনকে ধরে ফেলবে। তুমি আবার ডাবল বন্ড দিতে যাও না, এখানে ডাবল বন্ড দিলে কিন্তু হবে না। সাপোজ অনেকে ধরো তুমি এটা করে ফেললা, এটা করলে কিন্তু এখানে হবে না। কেন হচ্ছে না বলো তো? লজিক তো আছে অবভিয়াসলি, কারণ তুমি এখানে যদি 2টা হাত দিয়ে দাও তাহলে দেখবে যে সালফারের 3টা হাত হয়ে যাচ্ছে, 3টা হাত তো হয় না, ঠিক আছে। আর তুমি চাইলে এটা দিলে আবার এখানে যদি এমন না দাও তাহলে এটা কি হইলো? এটা কিন্তু হইলো না। আমরা তো হাইড্রোজেন সালফাইড গঠন করব, 2টা হাইড্রোজেন লাগবে, তো তুমি যদি একটা হাইড্রোজেনের সাথে 2টা হাত দিয়ে দাও তাহলে তো হইলো না। আবার পাশাপাশি আরেকটা জিনিস চিন্তা করো, সালফারের 2টা হাত হইলো, হাইড্রোজেনের কি 2টা হাত? হাইড্রোজেনের তো আর 2টা হাত না, তো এটা তো অবশ্যই হবে না। তো হাত দেওয়ার সময় তুমি কিন্তু অটোমেটিকলি বুঝে যাবা যে কীভাবে আমাকে বেসিক্যালি দিতে হবে। লাইক আমরা আরেকটা উদাহরণ দেখি সিমিলারলি, ধরো হচ্ছে CCl4 দেখতে যাচ্ছি, এটার নাম কি জানো? কার্বন টেট্রাক্লোরাইড। 4টা আছে জন্য টেট্রা বলি, এক হইলে বলবো মনো, যেমন CO, এই যে CO, এটার নাম হচ্ছে কার্বন মনোঅক্সাইড। যদি 2টা হয় CO2, এটাকে বলি কার্বন ডাইঅক্সাইড। যদি 3 হয় যেমন SO3, দেখো SO3, এটাকে বলবি সালফার ট্রাই অক্সাইড। যদি 4 হয় তাহলে কি বলবি? টেট্রাক্লোরাইড। এটার নাম হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে এইটার স্ট্রাকচারটা কেমন হবে আই গেস তুমি নিজেই বুঝতে পারবা, যেহেতু এখানে ক্লোরিন আছে। ক্লোরিনের যোজনী কত? 1, তার মানে তার হাত একটা। কার্বনের যোজনী কত? 4, তার মানে তার হাত 4টা হবে, তাই এখানে 4টা ক্লোরিন। তো কার্বন এখানে থাকবে, কার্বন 4 হাত দিয়ে 4টা ক্লোরিনকে ধরে রাখবে। আরেকটা ধরো হাত এখানে আছে, এই যে এইভাবে, যে দেখো কার্বনের 1 2 3 4, 4 হাতে 4টা ক্লোরিনকে ধরে রাখছে। এতে কিন্তু লজিকটাও মিলছে, যেমন ক্লোরিনের একটা হাত হওয়ার কথা, কারণ ক্লোরিনের যোজনী 1, তো দেখো ক্লোরিনের হাত একটাই, যোজনী 1। কার্বনের যোজনী হওয়ার কথা ছিল 4, কার্বনের যোজনী হওয়ার কথা ছিল কত? 4, মানে তার হাত 4টা, দেখো হাত কিন্তু 4টাই আছে। ওকে, তো তুমি এইভাবে যৌগগুলো নিজে নিজে গঠন করে বুঝতে পারবা। তো তার আগে বলতে পারো ভাইয়া কোন যৌগের গঠন কেমন, এটা বুঝবো কীভাবে? আসলে এইগুলো হচ্ছে আমাদেরকে জানা লাগবে। কিভাবে জানবো? এগুলো তো বইতে দেয়া থাকে কিছু কিছু, পাশাপাশি গুগল থেকে কিছু দেখতে হবে। যেমন দেখতে হবে যে মিথেনের স্ট্রাকচার কেমন, যে স্ট্রাকচার অফ মিথেন বা CH4, তখন দেখবে যে দেখতে কেমন হয়। মিথেন দেখতে কেমন হয় এটা যদি বুঝো তাহলে দেখবে যে ওখানে বন্ডগুলো দেয়া আছে, তখনই বুঝতে পারবে যে সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড। কারণ হচ্ছে অনেক যৌগ, বাট পরিচিত কিছু যৌগ এগুলোর গঠন না জানলেও না, মানে জানতে হবে এরকম অবস্থা আর কি। যেমন CH4 বলে দিলাম, CCl4, তারপরে হচ্ছে H2O পানি, NH3 অ্যামোনিয়া, তারপরে হচ্ছে তোমার PCl3, তারপরে NCl3, তারপরে হচ্ছে তোমার এই যে PCl5, যেগুলো ভাই নিয়ে আলোচনা করতেছি, মানে যেই যৌগগুলো নিয়ে আলোচনা করলাম, যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড, CH4, সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, এই যৌগগুলোর স্ট্রাকচার জানলেই হবে, ঠিক আছে? এই যৌগগুলোর স্ট্রাকচার জানলে হবে, এইগুলো জানলে মোটামুটি এনাফ আর কি বুঝতে, স্ট্রাকচারগুলো মানে দেখতে কেমন হয়, যেমন পানি এমন, অ্যামোনিয়া এমন, CCl4 এমন, তারপর কার্বন ডাইঅক্সাইড দেখলাম, এগুলো একটু জানলে মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে? আর যদি আরও বেশি জানার ইচ্ছা থাকে তাহলে তো অবশ্যই তুমি গুগল থেকে সার্চ করে জানবা। যে সাপোজ তোমাকে একটা যৌগ বললাম PCl5, এটা দেখতে কেমন হয়, এটা তুমি জানো না, তো এটা তুমি নিজে একটু আইডিয়া করলে বের করতে পারবা যদিও, কারণ PCl5 মানে বোঝা যাচ্ছে যে ফসফরাসের এখানে যোজনী 5, ক্লোরিনের যোজনী 1, তাহলে ফসফরাস 5 হাত দিয়ে 5টা ক্লোরিনকে ধরে রাখবে, রাইট? তাহলে এইভাবে করে আর কি তুমি স্ট্রাকচারটা দাঁড় করাইতে পারবা। আর যদি না পারো তাহলে অবশ্যই গুগল থেকে দেখে জিনিসগুলো আয়ত্ত করে নিতে পারবা। ওকে, তো এই ছিল হচ্ছে যোজনী নিয়ে আলোচনা। আমরা যোজনী বলতে বোঝাচ্ছি পাওয়ার বা হাত বা বন্ড। তো এই যে এগুলো হচ্ছে বন্ড, এগুলো হচ্ছে কি বন্ড বা এগুলো পাওয়ার। যেমন নাইট্রোজেনের পাওয়ার 3 মানে তার হাত থাকবে 3টা, কার্বনের পাওয়ার 4 মানে তার হাত থাকবে 4টা, ঠিক আছে? তো এই কার যোজনী কত এটা মনে রাখার একটা টেকনিক শিখিয়ে দিলাম এইগুলো। আর এই ক্ষেত্রে কিছু এক্সেপশনাল কেস আছে। এক্সেপশনাল কেস মানে কি, মানে কারো যোজনী একাধিক হয়ে থাকে। যেমন গ্রুপ 1-এর নাই, গ্রুপ 2-এর নাই, গ্রুপ 3-এর, গ্রুপ 13-এর নাই, গ্রুপ 14-এর আবার আছে, সিলিকনের নাই বাট কার্বনের আছে। কার্বনের যোজনী 2ও আছে, 4ও হয়। একটু পরে আমরা দেখব পরিবর্তনশীল যোজনী নিয়ে আলোচনা করার সময়। গ্রুপ 15 যেটা হচ্ছে নাইট্রোজেন আর ফসফরাস, তাদের মধ্যেও দেখা যায় যেমন নাইট্রোজেনের যোজনী শুধু 3 না 5ও হয়ে থাকে, ফসফরাস যোজনী শুধু 3 না 5 হয়ে থাকে। এগুলো যদিও হচ্ছে তোমার এক্সেপশনাল কেস, এগুলো হচ্ছে তাদের নর্মাল জেনারেল কেসে তাদের যোজনী, এটা ফিক্সড। এখন ব্যতিক্রমী যোজনী বা একাধিক যোজনী থাকতেই পারে, যেমন হচ্ছে নাইট্রোজেন ফসফরাসের আছে, সালফারের আছে, আমরা দেখলাম। আরও আমরা এখানে দেখব পরিবর্তনশীল যোজনী কার কত হয়ে থাকে। আমরা এখনই পরিবর্তনশীল যোজনী নিয়ে আলোচনা করবো। তার আগে বলে নিই, আশা করি হচ্ছে আমাদের যোজনীর কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। যোজনী মানে বোঝায় হাত, আর যোজনী দিয়ে কিভাবে যৌগ গঠন করতে পারবো সেটা আই গেস আমরা বুঝে গেছি। যে যখন আমরা প্রথমে দেখব যে
দুইটা মৌল বা যাদের নিয়ে আমরা যৌগ গঠন করব তাদের যোজনী এক কিনা, যদি এক না হয় তাহলে একজনের যোজনী আরেকজনের সাথে অ্যাটাচ করবো। যেমন আমরা এখানে দেখলাম ম্যাগনেসিয়াম অক্সাইড, তাদের যোজনী এক হয়, তারও যোজনী হচ্ছে 2, তারও 2, রাইট? তো তাদের ক্ষেত্রে আমরা নর্মালি বসাইতে পারবো ম্যাগনেসিয়াম অক্সাইড, এখানে কোনো 2, 3 আনা লাগবে না, ঠিক আছে? তুমি যদি 2 আনো, দেখো সাপোজ অক্সিজেনের যোজনী 2, ম্যাগনেসিয়ামের যোজনী 2, তো এইভাবে দিলা, এটাকে আমরা এইভাবে রাখি না, উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করি, ফলে এটা হয়ে যায় ম্যাগনেসিয়াম অক্সাইড, ঠিক আছে? উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করলে কিন্তু ম্যাগনেসিয়াম অক্সাইড হয়, কারণ 2 দ্বারা কমন পাচ্ছি, তো 2 দ্বারা ভাগ করলে কিন্তু পেয়ে যাচ্ছি। সোডিয়াম অক্সাইড, এখানে দেখতে পাচ্ছি সোডিয়ামের যোজনী 1, অক্সিজেনের যোজনী 2, তো এটা তো মিলতেছে না, রাইট? তো এটাকে মিলাইতে হবে, কীভাবে মিলাবো? যে যার যোজনী নিচে পাঠিয়ে দেবো আরেক মৌলে, তো এর যোজনী আমি সোডিয়ামের নিচে পাঠিয়ে দিলাম, অর্থাৎ তার যোজনী 2 হয় সোডিয়ামের নিচে, সোডিয়ামের যোজনী 1 হয় অক্সিজেনের নিচে দিয়ে দিলাম। সিমিলারলি অ্যালুমিনিয়াম অক্সাইড দেখলাম, মিথেনটাও দেখে ফেললাম, ঠিক আছে? আই গেস তোমরা যোজনী ব্যাপারটা ক্লিয়ার হইছো। এটা ভালো করে একটু তোমার হচ্ছে প্র্যাকটিস করতে হবে বাসায়, এবং যোজনীগুলো মনে রেখে টেকনিকটাও আমরা শিখে গেলাম। এখন আমরা যে পরিবর্তনশীল যোজনী নিয়ে আলোচনা করার আগে তোমাদের হয়তো বা অনেকের একটা প্রশ্ন জাগতে পারে মনে, যে ভাইয়া, যে আমি কোনো একটা মৌলের সাথে আরেকটা মৌল যখন যুক্ত করব, কিভাবে বুঝবো যে সেখানে ডাবল বন্ড হবে না সিঙ্গেল বন্ড হবে, রাইট? এটা একটা কোশ্চেন আসতে পারে না? তো এই জন্য আমি তোমাকে বলে দিচ্ছি যে এটা ডিপেন্ড করে। কীভাবে ডিপেন্ড করে? সাপোজ একটা জিনিস চিন্তা করো, যে তুমি হাইড্রোজেন সালফাইড গঠন করতে চাচ্ছ। এখন যখন তুমি হাইড্রোজেন সালফাইড গঠন করবা, সালফারের যোজনী কত হয়ে থাকে? 2। সালফারের যোজনী 2 মানে কি? তার হাত 2টা, অর্থাৎ তার হাত সিঙ্গেল বন্ড 2টা হতে পারে, অথবা ডাবল বন্ডই হবে। দেখছো? একটু চিন্তা করো তো ভাইয়া, যে সালফারের যোজনী তো 2, রাইট? মানে কি তার হাত 2টা, তো তার হাত 2টা কীভাবে থাকতে পারে? এক সিঙ্গেল করে থাকতে পারে, অথবা ডাবল বন্ড আকারে থাকতে পারে। এখন কিভাবে বুঝবো যে সিঙ্গেল থাকবে না ডাবল করে থাকবে আর কি? চিন্তা করো যে যখন এটা বুঝবা কীভাবে, এটা বুঝার টেকনিকটা হচ্ছে যে তোমার সালফারের সাথে অন্য আরেকটা কোন মৌল যুক্ত হবে এটার উপরে। সাপোজ এখানে সালফার হাইড্রোজেনের সাথে অ্যাড হচ্ছে, সালফার এখানে কী হচ্ছে? হাইড্রোজেনের সাথে অ্যাড, আর হাইড্রোজেনের যোজনী কয় হয়ে থাকে? 1 হয়ে থাকে, মানে কি তার হাত একটা। হাইড্রোজেনের যেহেতু হাত একটা হয়, তাহলে হাইড্রোজেন সালফাইড যখন গঠন করবে তখন কিন্তু একটা করেই গঠন হবে, কারণ হাইড্রোজেনের যোজনী তো আর ডাবল হতে পারে না বা 2 হতে পারে না, তো তখন ডাবল যে আসবে এটার আসার কোনো প্রশ্নই আসে না, তো এখন সিঙ্গেল বন্ড হয়ে যাবে। তাহলে ডাবল বন্ড কখন হবে? ডাবল বন্ড চিন্তা করো, ধরো হচ্ছে সালফারের সাথে আরেকটা মৌল যখন আসবে, সালফারের সাথে যখন আরেকটা মৌল আসবে, এমন একটা মৌল যার যোজনী হতে হবে 2, এমন একটা মৌল যার যোজনী হতে হবে 2, তখনই এই জিনিসটা সম্ভব হবে। যেমন আমি তোমাকে বলি যে যখন তুমি দেখছিলা যে CH4 মিথেন, কার্বনের যোজনী কত ছিল? 4, হাইড্রোজেনের যোজনী কত ছিল? 1, হাইড্রোজেনের হাত একটা, কার্বনের হাত কয়টা? 4টা। তাহলে এটাতে আমরা কেমন দেখছিলাম? এরকম দেখছিলাম না? দেখো তো, এই যে সিঙ্গেল করে 4টা হাত। এখন কার্বনের যোজনী 4 মানে কি? তার হাত সিঙ্গেল আকারে 4টা থাকতে পারে। তার কার্বনের যোজনী 4 মানে কি? তার হাত 4টা, তো 4টা হাত কীভাবে থাকতে পারে? সিঙ্গেল করে 4টা, অথবা ডাবল করে 4টা। এই যে ডাবল করে 4টা না, 2টা আর কি, ডাবল করে 2টা এইভাবে থাকতে পারে, রাইট? এই যে সিঙ্গেল করে 4টা থাকতে পারে, আবার ডাবল করে 2টা থাকতে পারে। তো যখন কার্বন সিঙ্গেল বন্ড কোনো মৌলের সাথে যুক্ত হবে, সিঙ্গেল বন্ড যুক্ত মৌল কোনটা, বা এক যোজনী বলা মৌল কোনটা, এই যে এটা হাইড্রোজেন, তখন সিঙ্গেল আকারে থাকবে। যদি দ্বিযোজী বা 2 যোজনীযুক্ত মৌল, সাপোজ কার্বন ডাই অক্সাইড, তার সাথে যখন বিক্রিয়া করবে তখন কিন্তু ডাবল বন্ড এইভাবে যুক্ত হচ্ছে। দেখো 2টা করে 4টা হাত এখানে চলে আসলো। এখানে কেন ডাবল বন্ডটা নিচ্ছে? কারণ এখানে এমন মৌলগুলো আসছে যে মৌলগুলোর যোজনী কত? 2। অক্সিজেনের যোজনী 2, তার কারণে কার্বন সেখানে ডাবল বন্ড আনছে। ডাবল করে তোমার 2টা বন্ড আছে, এই যে এখানে ডাবল বন্ড একটা, এখানে ডাবল বন্ড একটা, টোটাল 4টা বন্ড বা ডাবল করে আনছে, সিঙ্গেল আনে নেই। কেন? কারণ অক্সিজেনের তো যোজনী 1 না, অক্সিজেনের যোজনী 2, তাহলে 2টা করে আনতে হবে। তো এইভাবে তুমি বুঝতে পারবা যেই মৌলটা আসবে তার যোজনী কত, ওটার উপর নির্ভর করে। আরেকটা উদাহরণ দিব আমরা একটু পরে না, এখনই দিয়ে দিচ্ছি, কারণ এখানে যখন আমরা পড়বো আবার তখন তোমার এমনি রিভাইজ হয়ে যাবে, তাই আমি আগেই দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। সাপোজ
নাইট্রোজেনের যোজনী কত বলো তো ভাইয়া? 3 না? তাহলে 3 কিভাবে থাকতে পারে? 3 মানে কি? নাইট্রোজেন যোজনী 3 মানে কি? তার হাত 3টা থাকবে, এক কথা। তার হাত কয়টা থাকবে? 3টা। 3টা হাত কিভাবে থাকতে পারে? এভাবে থাকতে পারে, সিঙ্গেল সিঙ্গেল আকারে 3টা। এ দেখা একটা ফেস হয়ে গেছে, তাই না? সিঙ্গেল সিঙ্গেল করে 3টা, অথবা একবারে 3টা, কারণ ট্রিপল বন্ড তো সম্ভব, একবারে 3টা, অথবা ডাবল বন্ড একটা, সিঙ্গেল বন্ড একটা, এভাবে থাকতে পারে, তাই না? দেখো, ডাবল বন্ড একটা, সিঙ্গেল বন্ড একটা, এভাবে থাকতে পারে, অথবা সিঙ্গেল সিঙ্গেল করে 3টা, অথবা ট্রিপল বন্ডে একটা, অথবা ডাবল একটা, সিঙ্গেল, এভাবে থাকতে পারে। এখন চিন্তা করো যে কখন কোনটা বসবে। ধরো আমি N2 গঠন করতে চাচ্ছি, নাইট্রোজেন অণু। এই ক্ষেত্রে কি হবে? N2 গঠন করতে হলে কি হবে? মানে 2টা নাইট্রোজেন আসবে, যে একটা নাইট্রোজেন আরেকটা নাইট্রোজেন। তো নাইট্রোজেনের যোজনী বা হাত কয়টা? 3টা। এই নাইট্রোজেনের যোজনীয় হাত কয়টা? 3টা হবে, কারণ দুইজনের নাইট্রোজেনের যোজনী তো 3, তাহলে 3টা হাত হবে। তাহলে এই যে 1 2 3, দেখছো? যেহেতু এই নাইট্রোজেনের যোজনী 3, আরেকটা যে মৌল আনছি অর্থাৎ নাইট্রোজেন, তারও তো যোজনী 3, তো এখানে এই জন্য 3টা বন্ড দিতে হয়েছে। আর তুমি যদি এটা করতা NCl3, তো এখানে তো ক্লোরিন যেটা আসছে এটা এক যোজি, মানে তার যোজনী 1, তাহলে এখানে নাইট্রোজেন সিঙ্গেল সিঙ্গেল করে 3টা বন্ড নেওয়া লাগতো, এই যে এরকম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো আশা করি বুঝতে পারছো এখন যে ভাইয়া কিভাবে বুঝবো যে আমি কোন বন্ড আনবো, ডাবল নাকি সিঙ্গেল, নাকি এইভাবে কীভাবে বুঝবো যে কোন একটা পরমাণুর সাথে আরেকটা মৌল যেটা আসবে, সে তার সাথে যখন আমি গঠনটা করব, গঠন বা স্ট্রাকচারটা তৈরি করব, তখন স্ট্রাকচারটা সিঙ্গেল বন্ডে নেব না ডাবল বন্ড, এটা ডিপেন্ড করে আরেকটা যে মৌল আসবে তার যোজনী কত হবে, সেটা কি 1 হবে না 2 হবে না 3 হবে, এটার উপর। তো আশা করি আমরা বুঝতে পারছি। এখন পরিবর্তনশীল যোজনী নিয়ে একটু আলোচনা করি। এইগুলো হচ্ছে তাদের ফিক্সড যোজনী। ফিক্স মানে বুঝতে পারছো? ফিক্স মানে হচ্ছে তাদের জেনারেল যোজনী, মানে সবসময় এরকম যোজনী থাকেই। গ্রুপ 1-এর জন্য এটা, গ্রুপ 2-এর জন্য এটা, গ্রুপ 3-এর জন্য এটা, 4-এর জন্য এটা, তারপরে 15-এর জন্য এটা, সরি 4 না 14, এটা হচ্ছে গ্রুপ 13। গ্রুপ 1-এর জন্য এটা, গ্রুপ 2-এর জন্য এটা, 13-এর জন্য 14, 15, 16, 17, এগুলো ফিক্সড। এখন এদের মধ্যে কিছু কিছু পাবা যাদের একাধিক যোজনী থাকে, মানে একটার উপরে আরেকটা থাকে, মানে বেশি থাকে আর কি। যেমন সিমিলারলি আমরা দেখবো কার্বন, এই যে কার্বনের গ্রুপ 14 না, তো তার যোজনী কত হয়ে থাকে? নর্মালি 4 হয়ে থাকে, তার আরেকটা যোজনী আছে, সেটা কত? 2। কখন 2 হয়, কখন 4 হয়, সেটা আমরা একটু দেখব। সাপোজ আমরা কার্বন ডাই অক্সাইড তৈরি করতে যাচ্ছি, এই ক্ষেত্রে কার্বনের যোজনী কত হবে বলো তো? 2 হবে, কার্বনের যোজনী 2। আর অক্সিজেন, যেটা একটা অক্সিজেন আছে, তার যোজনী তো 2, তাহলে স্ট্রাকচারটা কেমন হইতে পারে বলো তো? স্ট্রাকচারটা হবে এরকম, তাই না? স্ট্রাকচারটা এরকম কিছু একটা টাইপ হবে, স্ট্রাকচারটা বা গঠনটা কেমন হবে? এরকম, কারণ কার্বনের যোজনী 2, অক্সিজেনের যোজনীও তো 2, তো দুইজন যখন, এটার নাম কি? কার্বন মনোঅক্সাইড, মনো মানে এক বোঝায়। তো কার্বন যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন মনোঅক্সাইড তৈরি করবে, তো কার্বনের যোজনীও 2, অক্সিজেনের যোজনীও 2, তো তাদের মধ্যে যে হাত হবে, কয়টা হাত হবে? 2টা হাত, এই যে ডাবল বন্ড। কারণ কার্বনের হাতও 2টা, অক্সিজেনের হাতও 2টা, সে 2টা হাত ধরে অক্সিজেনকে ধরবে, সেও 2টা হাত ধরে অক্সিজেনকে এইভাবে জড়ায় ধরে রাখবে, ঠিক আছে? এটা হচ্ছে তখনই দেখবো যখন কার্বনের যোজনী কত হয়ে থাকে? 2। এখন দেখি কার্বনের যোজনী কখন 4 হয়ে থাকে, এটা তো আমরা অলরেডি দেখছি। তারপর আমরা একটা উদাহরণ দেখি, এটা অনেকভাবে হতে পারে। যেমন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তো আমরা এখানে দেখলাম একটা, যে কখন কার্বনের যোজনী 4 হয়ে থাকে, যে কার্বন ডাই অক্সাইড যখন তৈরি করবে। কার্বন মনোক্সাইড তৈরি করলে কিন্তু কার্বনের যোজনী কত? 2 হয়ে থাকে। আর কার্বন ডাইঅক্সাইড হলে তার যোজনী 4 হয়ে যায়। আর মিথেন উৎপন্ন করলেও তো তার যোজনী কত হয়ে থাকে? এই যে আমরা মিথেনে দেখলাম, তার যোজনী হয়ে থাকে 4, 1 2 3 4টা। ওকে, নাইট্রোজেনেরটা আসে। নাইট্রোজেনের যোজনী কখন 3 হয়? নর্মালি নাইট্রোজেনের যোজনী 3 হওয়া মানে কি? মানে তার হাত 3টা থাকবে। আর ধরো এইচের সাথে যুক্ত হচ্ছে অ্যামোনিয়া, তো অ্যামোনিয়াটা আই গেস আমরা দেখে ফেলছিলাম একটু আগে, তারপর আমি একটু দেখাই দিই। NH3 তখনই তৈরি হবে যখন নাইট্রোজেনের যোজনী হবে 3, অর্থাৎ জিনিসটা দেখতে হবে এমন। কারণ এখানে দেখতে পাচ্ছি হাত কয়টা? 3টা। দেখো, নাইট্রোজেনের যোজনী 3 মানে কি? তার হাত 3টা থাকে, এই যে 3 হাত দিয়ে, সিঙ্গেল 3টা হাত দিয়ে 3টা হাইড্রোজেনকে ধরে রাখবে। কথা হচ্ছে নাইট্রোজেন যোজনী 5 কখন হয়ে থাকে? এটা একটু ইন্টারেস্টিং। নাইট্রোজেনের যোজনী কখন 5 হয়ে থাকে? তো এই যোগটা একটু মাথায় রাখবা, N2O5, যেটার নাম হচ্ছে ডাই নাইট্রোজেন পেন্টা অক্সাইড। এটার নামটা একটু বলে দিচ্ছি, লিখে নিও। ডাই নাইট্রোজেন কেন? কারণ 2টা নাইট্রোজেন, তাই ডাই নাইট্রোজেন। পেন্টা কেন? 5টা অক্সিজেন, তাই আমরা এটাকে বলতেছি পেন্টা। 5 থাকলে পেন্টা বলি আমরা। তো এটার নাম হচ্ছে ডাই নাইট্রোজেন পেন্টা অক্সাইড। এটা স্ট্রাকচারটা একটু মাথায় রাখতে হবে। এটা স্ট্রাকচার এমন হয়, দেখো
এখানে অক্সিজেন, এখানে নাইট্রোজেন, এখানেও নাইট্রোজেন, ঠিক আছে। তো এখন এইখানে নাইট্রোজেনটা 2 হাত দিয়ে অক্সিজেনকে ধরবে, এখানে 2 হাত দিয়ে অক্সিজেনকে ধরে রাখবে। সিমিলারলি এইটা করবে। দেখো নাইট্রোজেনের যোজনী 5 মানে কি, যে এখানে N=5 লিখছে, যোজনী 5 মানে কি, মানে তার হাত 5টা থাকবে। হাত কয়টা থাকবে? 5টা থাকবে। তো হাত 5 ওয়ালা কোন টাইপের যৌগ গঠন করে? ওটা হচ্ছে ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড, এই যে N2O5। তো এটা দেখতে কেমন হয়? এরকম কিছুটা। দেখতে পাচ্ছ এখানে নাইট্রোজেনের যোজনী যে 5 বা হাত হয়েছে 5টা, কেমনে দেখো তো? এই যে নাইট্রোজেনের 5টা হাত, 2 হাত দিয়ে তোমার অক্সিজেনকে ধরে রাখছে, আমরা জানি অক্সিজেনের যোজনী 2। এখানে দেখবে যে অক্সিজেনের যোজনী 2 মানে কি, 2টা হাত থাকবে। এখানেও দেখতে পাচ্ছ অক্সিজেনের 2টা হাত, এই যে 1 2, এখানে অক্সিজেনের 2টা হাত, এই অক্সিজেনের 2টা হাত, এই অক্সিজেনের 2টা হাত, এই অক্সিজেনের 2টা হাত। নাইট্রোজেন যোজনী 5 মানে কি, তার হাত 5টা হবে। দেখো এই নাইট্রোজেনের 2 2 4 1 5, 5টা হাত, 5টা হাত দিয়ে অক্সিজেনকে ধরে রাখছে। এই নাইট্রোজেনের যোজনী 2 2 4 1 5, তাহলে 5 যোজনী মানে 5টা হাত। এটা হচ্ছে ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড। পরবর্তীতে আসি আমরা PCl3। PCl3 মানে কি বলতো? মানে এখানে ফসফরাস আর 3টা ক্লোরিন থাকবে, ফসফরাস ট্রাইক্লোরাইড এটার নাম। ফসফরাস ট্রাই মানে কি 3টা থাকলে। তো এখানে যখন যোজনী 3 মানে কি, ফসফরাস হাত থাকবে 3টা, হাত থাকবে 3টা, তার মানে PCl Cl Cl। এটা হচ্ছে ফসফরাস যার হাত 3টা। যোজনী 3 মানে কি, তার হাত 3টা। তো 3 হাত দিয়ে 3টা ক্লোরিনকে ধরে রাখবে। আর ক্লোরিনের হাত কয়টা হয়? একটা, কারণ ক্লোরিনের যোজনী কত? 1। তাহলে ক্লোরিনের হাত কত হবে? একটা। এই যে এখানেও ক্লোরিনের একটা হাত, এখানেও একটা, এখানে একটা হাত। PCl5, তো এটা আর বলার কিছু নাই, কারণ আই গেস তোমরা বুঝতে পারছো। PCl5-এ ফসফরাসের হাত কয়টা থাকবে? 5টা, কারণ যোজনী কত? 5। যোজনী যেহেতু 5, তাহলে PCl5 তৈরি করবে, ফসফরাসের হাত কয়টা থাকবে? 5টা। অর্থাৎ আমি যদি এখানে আরেকটা হাত দিই, এখানে ধরো একটা হাত দিই, এখানে আরেকটা হাত, অর্থাৎ আরও 2টা হাত দিতে হবে। তাহলে দেখো 1 2 3 4 5, 5টা হাত দিয়ে 5টা ক্লোরিনকে ধরে রাখবে, ফলে PCl5 তৈরি হবে। এখন আসি সালফার। সালফারের যোজনী 3টা হয়ে থাকে, যেমন আমরা এখানে দেখলাম কার্বনের 2টা হয়ে থাকে, 2 আর 4। এগুলো কিন্তু মনে রাখতে হবে ভাইয়া। নাইট্রোজেনের 3 আর 5, ফসফরাসের 3 আর 5, সালফারের 2 হয়ে থাকে, 4 হয়ে থাকে, 6 হয়ে থাকে। এখন কখন কোনটা হয় এটা আমরা একটু দেখব। যেমন সালফারের 2 কখন হয় এটা আমরা দেখে ফেললাম, এই যে যখন হাইড্রোজেন সালফাইড গঠন করে, অর্থাৎ এমন কারোর সাথে যৌগ গঠন করবে যার যোজনী 1 হয়ে থাকে, যেমন হাইড্রোজেন যোজনী 1, তখন হাইড্রোজেন সালফাইড গঠন করে। সালফার ডাইঅক্সাইডে সালফারের যোজনী কত হবে? 4। যেমন দেখো সালফার ডাইঅক্সাইড, এটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। তো এখানে দেখতে পাচ্ছ সালফারের যোজনী কত? 4। এই যে 1 2 3 4, যোজনী 4 মানে কি, তার হাত 4টা, 1 2 3 4টা হাত, দেখছো? তাহলে এইটা হচ্ছে সালফারের তোমার ডাইঅক্সাইডের গাঠনিক। সালফার ট্রাইঅক্সাইডের যোজনী কয়টা হাত থাকবে? 6টা হাত। তাহলে বুঝতে পারছো এখানে হাত আরও 2টা আসবে, এইখানে একটা অক্সিজেন আসবে, দেখছো 3টা অক্সিজেন, এই যে 1 2 3, আর যোজনী 6 মানে কি, তার 6টা হাত থাকবে, 1 2 3 4 5 6, সালফার ট্রাইঅক্সাইড। তো এখানে অক্সিজেনের যোজনী কত? এটারও 2, এটারও 2, এটারও 2, সবার 2 ফিক্স। আর সালফারের যোজনী বেড়ে গেছে 2, তাহলে এই যে 2 2 4 2 6টা। এখন কপারের যোজনী 2টা হয়ে থাকে দেখবা, একটা 1 একটা 2। তো কখন 1 হয় কখন 2 হয়? নর্মালি যখন COCl দেখবা তখন যোজনী হয়ে থাকে লাইক একটা, ঠিক আছে? মানে যখন COCl, এটার নাম কি জানো? কিউপ্রাস ক্লোরাইড। এটার নাম কি? কিউপ্রাস ক্লোরাইড। তখন বেসিক্যালি কপারের যোজনী হয়ে থাকে 1, ক্লোরিনের যোজনীও কত হবে? 1। আর যখন CuCl2 তৈরি করবে এটা, তখন বোঝাই যাচ্ছে যে কপারের যোজনী হবে 2, ক্লোরিনের যোজনী কত হবে? 1। তো একটা ক্লোরিন আর একটা কপার তো অ্যাড হবে তখনই যখন কপারের যোজনী হবে কত? 1। দেখো একটা কপার একটা ক্লোরিন তখনই অ্যাড হবে যখন কপারের যোজনী হবে 1। কিন্তু যখন 2টা ক্লোরিন আসবে তখন কিন্তু কপারের যোজনীটা চেঞ্জ হয়ে যাবে, আগে ছিল 1 এখন হয়ে যাবে কি 2। তাহলে কিউপ্রাস ক্লোরাইড যখন তৈরি করবে তখন কপারের যোজনী হবে 1, আর এটার নাম হচ্ছে কপার ক্লোরাইড। কপার ক্লোরাইড যখন তৈরি করবে তখন কপারের যোজনী হবে 2। তো তুমি যোগ দেখে বুঝতে পারবা কখন তার যোজনী কত হবে। এখানে তার যোজনী হবে 1, এখানে হবে 2। এরপর আসি FeCl2 FeCl3। তো এটাও বোঝা যাবে, দেখো FeCl2-র নাম কি জানো? এটার নাম হচ্ছে ফেরাস ক্লোরাইড। এটার নাম কি? ফেরাস ক্লোরাইড। ফেরাস ক্লোরাইড। যখন ফেরাস ক্লোরাইড হবে অর্থাৎ 2টা ক্লোরিন থাকবে, তখন এফ এর যোজনী বোঝাই যাচ্ছে কত হবে? 2 হবে। 2, তাই ক্লোরিন 2টা আসবে। যদি 3টা আসে তাহলে হয়ে যাবে যোজনী তার 3। তার মানে ফেরাম বা আয়রনের 2টা যোজনী সম্ভব, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3। আর তখন এটার নামটা চেঞ্জ হয়ে যাবে, এটার নাম হবে ফেরিক ক্লোরাইড। ফেরিক ক্লোরাইড,
রুল সব নোট ডাউন করে রাখবো অবশ্যই দেখার সময়, ক্লাসটা করানোর সময়। আচ্ছা, এরপর আসে যে আমাদের লেড ক্লোরাইড, যখন এটা বোঝাই যায় যে যখন PbCl2 হবে অর্থাৎ ক্লোরিন 2টা, তো আয়রনের তোমার লেডের যোজনী হবে 2, যখন ক্লোরিন 4টা লেডের যোজনী হবে 4। তো এটা কিন্তু ইজিলি বুঝতে পারবা, ঠিক আছে। এখন পরীক্ষা যদি তোমাকে কোনো একটা যৌগ দেওয়া থাকে তাহলে কিন্তু তুমি ইজিলি বুঝতে পারবা যে যোজনী কত হচ্ছে। যদি সালফার ট্রাইঅক্সাইড বলে বুঝবা যে সালফার যোজনী হবে 6, যদি সালফার ডাইঅক্সাইড বলে তাহলে বলবা সালফার যোজনী হয় 4। এখন তোমাকে পরীক্ষায় এভাবে না বললে অন্যভাবে বলতে পারে যে সালফারের যোজনী নিচের কোনটা সালফারের যোজনী, ধরো 2 দিল, 4 দিল, 6 দিল, এখন তো 3টাই আনসার, রাইট। এখন তখন তোমাকে এটা কি টাইপের কোশ্চেন দিবে, যে সৃজনশীল টাইপের MCQ দিবে, 1, 2, 3 উভয় 3টাই আনসার এরকম টাইপের। তো তখন সালফার যোজনী 2 হয়, 4 হয়, 6 হয়। এখন আরেকভাবে দিতে পারে না, যেমন বলতে পারে যে সাপোজ বললো যে অ্যামোনিয়াতে নাইট্রোজেনের যোজনী কত, এটা তো ইজিলি পারবা, কত হয় 3 হয়, কারণ তুমি স্ট্রাকচারটা দেখলে বুঝতে পারবা নাইট্রোজেন 3টা হাত দিয়ে হাইড্রোজেনকে ধরে রাখছে, ওকে। আর বলতে পারে নিচের কোনটার পরিবর্তনশীল যোজনী দেখা যায়। পরিবর্তনশীল যোজনী মানে কি, যার যোজনী একাধিক হয়ে থাকে বা পরিবর্তন হয়। যেমন এখানে দেখতে পাচ্ছি আমি যদি এখানে ভাগ করি তাহলে দেখতে পারলাম কার্বনের যোজনী পরিবর্তনশীল, তার দেখলাম 2 হয় আর 4 হয়, তাই না। নাইট্রোজেনেরটাও পরিবর্তনশীল যোজনী, পরিবর্তনশীল মানে কি তার একাধিক যোজনী আছে, মানে যোজনী পরিবর্তন হয় এক এক যৌগ গঠন করতে আর কি। তো নাইট্রোজেনে দেখলাম 3, 5, ফসফরাসেরও 3, 5, সালফার দেখলাম 3টা যোজনী 2, 4, 6। তারপরে হচ্ছে এখানে মোটামুটি হয়েছে। আর এখানে আমরা আর কি দেখলাম, আর দেখলাম আয়রনের দেখলাম, তারপর লেডের দেখলাম, কপারের দেখলাম, ওকে। তো এই ছিল হচ্ছে পরিবর্তনশীল যোজনী নিয়ে আলোচনা। আশা করি তোমরা ব্যাপারগুলো অনেক বুঝতে পারছো।